আজও বোধ হয় কপালে শেষ বাসটাই জুটবে। অফিস থেকে যত তাড়াতাড়ি বেরোই না কেন, কোনো না কোনোভাবে সেই দেরি হয়েই যাবে। যাই হোক, এখন তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে বাসে গিয়ে বসতে পারলেই বাঁচি। ও, বলতেই ভুলে গেছি, আমার নাম ভবেশ, ভবেশ চক্রবর্তী। চাকরি সূত্রে কলকাতা থাকলেও দেশের বাড়ি সেই হুগলি জেলার একদম ভিতরে। কোনো রকমে জামালপুরের লাস্ট বাসটায় উঠে বসবার জায়গা পেলাম। এখনো আরো 1.5 ঘন্টার বাস জার্নি। বাসের ড্রাইভার ও কন্ডাক্টর আমার পূর্ব পরিচিত। এক গাল হেসে তারা মাথা নাড়ল। বাস রাস্তা গেছে আমাদের গ্রামের ভিতর দিয়ে, তাই আর চিন্তা নেই। বাড়ির সামনে গিয়েই নামবো একেবারে। যাত্রা পথে সময় কাটানোর জন্য আমার আবার দুটো নেশা আছে, কীর্তন শোনা আর আর ভূতের গল্প পড়া। তবে আমার কিন্তু ছোটবেলা থেকেই বড্ড ভূতের ভয়। যাই হোক, হেডফোনের তারগুলো কানে গুজে কৃষ্ণচন্দ্রের কীর্তন শুনছিলাম। পুরপুরে হাওয়ায় গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। ঘুম যখন ভাঙলো তখন চোখে একেবারে অন্ধকার দেখলাম। এর আগেও আমি বাসে ঘুমিয়ে পড়েছি বহুবার, তখন এই কন্ডাক্টরই আমায় ডেকে নামিয়ে দিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে সব লাইট নিভিয়ে বাসগুলো দাঁড়িয়ে আছে ডিপোয়। বোধহয় রাত 10টা বেজে গেছে। ড্রাইভার কেবিনের দিকে এগিয়ে গিয়ে দেখি, না, সেখানেও তো কেউ ঘুমোচ্ছে না। বাস থেকে নেমে আশেপাশেও কাউকে দেখতে পেলাম না। এবার আমি রীতিমতো ভয় পেলাম। এখন এখন ভালো ভালো এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। বাসে উঠে নিজের ব্যাগটা নিতে যাব, ঠিক তখনই মনে হলো কি যেন বাসের একমাত্র দরজা দিয়ে উঠে ড্রাইভারের সিটে গিয়ে বসলো। হ্যাঁ, ওই তো ওই তো অন্ধকারের লোকটার মাথার আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু না, এই ড্রাইভারকে তো আমি চিনি না। যে লোকটা এই বাসটা চালিয়ে নিয়ে এসেছে সেই লোক নয়। তবে এ বেটা নিশ্চয়ই ভূত। এই অন্ধকার খালি বাসে আমাকে নিয়ে নিশ্চয়ই জাহান্নামে পাড়ি দেবে বাসটা। আমি আর কাল বিলম্ব না করে বাসের থেকে তড়াক করে এক লাফ দিয়ে দৌড়তে শুরু করলাম ডিপোর বাইরের রাস্তার দিকে। ড্রাইভার বা ভূত যেই হোক না কেন, সে বাস থেকে নেমে এসে বাইরের দিকে দেখলো কিনা সেটাও আমি আর দেখলাম না। ভূত বাবাজিকে বোকা বানিয়ে পালিয়ে আসতে পেরে নিজেকে কেমন যেন সাহসী সাহসী মনে হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জামালপুরের বাস ডিপো সংলগ্ন বাজার অঞ্চলে। রাস্তার দুধারে দোকানগুলোর ঝাঁপ ফেলা, কেউ কোথাও নেই। আমি যেন এই জনবসতির একমাত্র অধিবাসী। হঠাৎ আমার কানে এলো কে যেন আমার নাম ধরে ডাকছে। ভবেশ, এই ভবেশ, এত রাত্রিরে এখানে কি করছিস? আরে, বিজন খুড়ো! ও, তুমি তুমি তো এই জামালপুরের ডিপোতেই কাজ করতে। বিজন খুড়ো আমার বাবার বন্ধু, বলতে গেলে প্রতিবেশীও বটে। চেনা লোক দেখে ধরে যেন প্রাণ এলো। তুই এখানে কি ব্যাপার? আর বলো না খুড়ো, কার মুখ দেখেছে উঠেছিলাম কি বলবো। কেন, কি হলো আবার? একেবারে ডিপোতে এসে বাস দাঁড় করিয়ে সব কটা ভেগেছে। একবার আমায় ডাকলো না পর্যন্ত, অথচ আমায় খুব ভালো করেই চেনে। সত্যি, লোকজন আজকাল এত স্বার্থপর হয়ে যাচ্ছে যে কি বলবো। বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, বেটারা কি আমাকে ডেকে দেয়নি? আচ্ছা বাবা, এত মাথা গরম করলে চলে? এখন মাথা ঠান্ডা কর আর বাড়ি যা। তুমি যাবে না? ভাবলাম ভাবলাম তোমার সাথেই ফিরবো।
বলছি, ও খুড়ো, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলবো? বল না বাবা, এত রাত্রিরে কিন্তু কিন্তু করার কি আছে? না মানে, আমাকে আমাকে একটু ওই ওই বোর্ডের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলে খুব ভালো হয়। দেবে গো? আসলে চারিদিকে চারিদিকে একেবারে অন্ধকার, একটাও লোকজন নেই। ও তাই বল। তার মানে এখনো তোর ছোটবেলার ভূতের ভয়টা যায়নি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, চল তোকে এগিয়ে দি। দুজনে হাঁটতে শুরু করলাম। বিজন খুড়ো এই বয়সেও রীতিমতো জোরে হাঁটছে। তবে আমার একটা খটকা লাগছে, কিন্তু খটকাটা যে কি সেটা ধরতে পারছি না। বাজারটা পেরিয়ে একটা নির্জন পাড়ার ভেতর দিয়ে যেতেই হঠাৎ খুড়োর পায়ের দিকে তাকালাম। খুড়ো হাঁটছে বটে, কিন্তু তার পা গুলো যেন ঠিক মাটিতে পড়ছে না, যেন সে যেন সে হাওয়ায় ভাসছে। পায়ের দিক থেকে মাথা তুলতেই দেখলাম খুড়ো আমার দিকে তাকিয়ে মিঠি মিঠি হাসছে। খুড়োর মুখের জায়গায় এখন একটা নরকঙ্কালের খুলি, সেই খুলিটা দাঁত বার করে খ্যাক খ্যাক করে হাসছে। কি রে, ভূতের ভয় পেলি নাকি রে? আরে শোন, ভিতুরা মরে বারবার, আর সাহসীরা একবার। বাবা গো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলাম। পিছনে ঘাড় ঘুরিয়ে দেখার সাহস না হলেও ভালো মতোই শুনতে পেলাম, তোর এখনো ভূতের ভয়টা গেল না ভবেশ? এবার খটকাটা পরিষ্কার হলো। বিজন খুড়ো তো 6 মাস আগেই মারা গেছে। হ্যাঁ, তার ছেলে পুলে কেউ ছিল না। গ্রামের লোকেরা কোনো রকমে নাকি মরাটা পুড়িয়ে দায় সেরেছে, কোনো শ্রাদ্ধ শান্তিও ঠিকঠাক করে হয়নি। তবে তবে এইসব আমি লোকমুখেই শুনেছি। যাই হোক, খুব জোর বেঁচে গেছি, খুব জোর ভূতের পাল্লায় পড়তে পড়তে আমি বেঁচে গেছি। সত্যি, আজ কার যে মুখ দেখে উঠেছিলাম, আমার দিনটাই খারাপ। বসতি এলাকা পেরিয়ে এবার বড় রাস্তায় এসে পড়লাম। আচমকা একটা হেডলাইটের আলোয় চোখ একেবারে ধাঁধিয়ে গেল। বাইকটা খ্যাচ করে ব্রেক কষে আমার সামনে দাঁড়িয়ে পড়ে বলল, চোখের মাথা খেয়েছিস নাকি রে বাবা? খুব ঘনিষ্ঠ বন্ধু আর বাবা ছাড়া আমাকে তো এই নামে কেউ ডাকে না। এত রাতে এখানে কি করছিস? এবার আমি গলাটা চিনতে পারলাম। সন্তোষ, কি আশ্চর্য! আজ তোর কথাই ভাবছিলাম বাড়ি আসতে আসতে। তা তুই মোটর বাইক কিনলি কবে? এই 3 দিন হলো। এটা হওয়াতে তারকেশ্বর থেকে ওষুধ আনা, চেম্বারে যাওয়া, এগুলোর খুব সুবিধা হয় বুঝলি। জানিস তো, তারকেশ্বরে একটা দোকান ঘরও নিয়েছি। ওসব ছাড়, তুই এত রাতে এখানে কি করছিস? সন্ধ্যা থেকে একের পর এক যা ঘটছে সবই বললাম আমার বাল্য বন্ধুকে। তাই সব শুনে সন্তোষ বলল, ঠিক আছে, তুই এখন আয়, আমার মোটর সাইকেলে বস, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তুই নতুন বাইক কিনেছিস, আমায় নিয়ে চালাতে পারবি তো? আরে বস তো, খালি ভয় আর ভয়। সারা জীবন তো শুধু ভয় ভয় কাটালি, এখন আবার ভয় কিসে? আজীবন একটা ভীতুর ডিম থেকে গেলি। আমি সাবধানে সন্তোষের বাইকের পিছনে বসে তাকে পেছন থেকে আঁকড়ে ধরলাম। সন্তোষ এবার বাইকটা স্টার্ট করাতেই তার ইঞ্জিনের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে খান খান করে এগিয়ে চলল। ভাগ্যিস ধরে বসেছিলাম, নইলে আরেকটু হলেই ছিটকে পড়তাম। কি কুক্ষণে যে আজ বাড়ি ফেরার কথা ভেবেছিলাম কে জানে। সন্তোষ এদিকে তখন ঝড়ের গতিতে বাইক ছুটিয়েছে। সামনেই রাস্তাটা একটা বাঁক নিয়েছে। এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার পাশে বাঁকের পরেই এত
একটা মজা খাল আছে। একটা ছোট সিমেন্টের পুলের উপর দিয়ে সেটা পেরোলেই আমরা কদমতলায় ঢুকে পড়ব। বাঁকের মুখে সন্তোষ বাইকটা ঘোরাতেই দেখলাম সেই পুলের ওপাশে খালের পাড়ে বেশ কিছু লোকজনের ভিড়। তারা টর্চ, লণ্ঠন, মোবাইলের আলো দিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। হে হে, একটু দাঁড়া তো, একটু দাঁড়া, মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। সন্তোষ ব্রেক কষে বাইকটা দাঁড় করালো। আমি বাইক থেকে নেমে রাস্তা পার করে সেই দিকে এগোলাম। এখানে যারা রয়েছে তাদের সবাইকেই আমি চিনি। সবাই এই কদমতলার বাসিন্দা। কিছু গ্রামের ছেলে ছোকরারা সেই মজা খালের কচুরি পানার মধ্যে থেকে মোটা দড়ি বেঁধে কি যেন একটা টেনে তোলার চেষ্টা করছে। এমন সময় হৈ হৈ করে উঠতেই আমি অবাক হয়ে দেখলাম খালের জল থেকে যেটা উঠে এসেছে সেটা একটা মোটর সাইকেল। কয়েকটা টর্চের আলো ওটার উপর পড়তেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আরে এই এই বাইকটা করেই তো আমি এলাম একটু আগে। আরো একটু এগিয়ে গিয়ে দেখলাম একেবারে খালের পাড়ে ঢালু পাড়ের ওপর পড়ে রয়েছে একটা মানুষের দেহ। পাকে আর রক্তে মাখামাখি জামা কাপড়। তার মানে এও খালে গিয়ে পড়েছিল। আরে আমি কি দেখছি? ওটা তো সন্তোষ। আমার মাথাটা বন বন করে ঘুরছে। আজ আমার সাথে কি হচ্ছে? আমি চেয়ে দেখলাম বড় রাস্তার ওপারে একটু আগে যেখানে সন্তোষের মোটর সাইকেল থেকে নেমেছিলাম জায়গাটা অন্ধকার। ওখানে এখন আর কেউ নেই। এদিকে বাইকটাও ততক্ষণে ধরাধরি করে জল থেকে পুরো তুলে আনা হয়েছে ডাঙায়। পাশে কয়েকজনের কথা কানে এলো। তারা বলাবলি করছে, 3 দিন মাত্র বাইক কিনে বড় রাস্তায় চালানো উচিত হয়নি। হ্যাঁ, তার উপর যা জোরে বাইক চালাতো, বারণ করলেও শুনতো না। ইস, হেলমেটটাও যদি পরা থাকতো তাহলে হয়তো বেঁচে যেত। ওই তো পুলিশ চলে এসেছে। বাবা, এতক্ষণে আসার সময় হলো। পুলিশ আসার শব্দ শুনে আর সেখানে অপেক্ষা করলাম না। বাড়ির পথে পা বাড়ালাম। আজ যা অভিজ্ঞতা হলো কোনোদিনও ভুলতে পারবো না। এমন অভিজ্ঞতা কোনোদিনও আমি ভুলতে পারবো না। বটতলায় নিজের বাড়ির সামনে আসতেই চমকে যাই। বাড়ির সামনে এত ভিড় কেন? দৌড়ে ঘরে ঢুকে দেখলাম সামনের ঘরের মাটিতে একটা দেহ শোয়ানো আছে, তবে মুখটা চাদরে ঢাকা। বাড়ির সবাই ঘিরে বসে আছে দেহটাকে। ওদিকে পটল পকেট থেকে 2 টাকার নোট বার করে পাড়ার গ্রামের অ্যালোপ্যাথি ডাক্তার ঘোষকে দিল। ডাক্তারবাবু কাগজে খসখস করে কি যেন লিখছে। উকি মেরে দেখলাম একটা ডেথ সার্টিফিকেট। সেখানে লেখা হার্ট অ্যাটাকে বেশ কিছুক্ষণ আগেই রোগীর মৃত্যু হয়েছে। এবার আরো ভালো করে সার্টিফিকেটের নামটা দেখতে যাব। বাবা ভবেশ বানানটা BHO লিখত, BHA নয়। ওটা একটু ঠিক করে দিয়ে একটা ইনিশিয়াল করে দিন না, না হলে পরে সমস্যা হবে। মানে এরা কি বলছে? এমন সময় আমার স্ত্রী মুখের চাদরটা সরিয়ে চিৎকার করে আবার কাঁদতে লাগলো। এবারে আমার মাথায় বাজ পড়লো। আরে এ কি সর্বনাশ! এ তো আমার মৃতদেহ, আর আমার দেহের পাশে পড়ে আছে আমার মোবাইল আর হেডফোনটা। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমি। লোকের কথা শুনে বুঝলাম বাসের মধ্যেই আমি অপরে ঘুমিয়েছিলাম। সেই দেখে কদমতলা স্টপেজে আসার পর কন্ডাক্টর আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু কোনো সাড়া পাইনি। সিটের মধ্যে বসে বসে এই কানে হেডফোন গুঁজে মারা গিয়েছিলাম। এবার পরপর কটা জিনিস পরিষ্কার হয়ে গেল। তার মানে আমি নিজে ভূত হয়ে গেছি, তাই আমায় কেউ দেখতে পাচ্ছে না। আজ রাতের বেলায় আমার যার যার সঙ্গে দেখা হয়েছে তারা সবাই ভূত, তাই আলাদা করে কিচ্ছু বুঝতে পারিনি, বরং তাদের সাথে কথা বলেছি। আজ তাই সাহসটা বারবার মাথা চাড়া দিয়ে উঠেছিল।
যেটা বেঁচে থাকতে কোনোদিনও হয়নি। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে মেনে নিলাম সবটা। এখন হাজার মাথা কুটে কেঁদে লুটিয়ে পড়লেও কেউ আমাকে দেখতে পাবে না, আর আর কান্নাও শুনতে পাবে না। একটা কীর্তন গুনগুন করতে করতে ঘর থেকে বেরিয়ে এলাম। কি মনে হতেই একবার চেষ্টা করেই দেখলাম আমি দিব্যি বাতাসে ভাসতে পারছি। ভাসতে ভাসতে বাড়ির কাছেই বট গাছটায় চড়ে বসলাম। এখান থেকে দিব্যি বাড়ির সব কাণ্ড কারখানা দেখা যাচ্ছে। বেঁচে থাকতে পড়ে যাওয়ার ভয় কোনোদিন গাছে চড়িনি। এই নিয়ে খুব আক্ষেপ হতো। আজ সেই দুঃখটা দূর হয়ে গেল। কিছুক্ষণ পর আমার দেহটা কাঁধে করে শেষবারের মতো বাড়ি ছেড়ে দুলতে দুলতে রওনা দিল শ্মশানের দিকে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও। নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না, কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।